এক সাধারণ কাপল একটা শুধু বাড়ি কিনতে গিয়েছিল, কিন্তু তারা জানতো না বাড়িটা আসলে ছিল একটা পাতানো ফাঁদ, যে ফাঁদ থেকে কেউ কখনোই ফিরে আসতে পারেনি। হ্যালো ভিউয়ার্স, সিনেমাটার আজকের উপস্থাপন 2019 সালে মুক্তিপ্রাপ্ত সাইফাই মিস্ট্রি থ্রিলার ভাইবেরিয়াম সিনেমার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এক কাহিনী। শুরুতে আমরা দেখি অনেকদিন ধরেই টম আর জেমা একটা নতুন বাড়ি খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। শেষমেশ তারা এক রিয়েল এস্টেট এজেন্টের খবর পায় এবং তার সাথে দেখা করতে যায়। রিয়েল এস্টেট এজেন্টের নাম ছিল মার্টিন। তার হাবভাব ছিল কিছুটা অস্বাভাবিক। টম আর জেমা মার্টিনকে ফলো করতে করতে ইওয়ান্ডার নামে একটি রেসিডেন্সিতে বাড়ি দেখতে যায়। এখানকার সব বাড়িগুলি ছিল একই ডিজাইনের এবং খুব ছোট ছোট। ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। এরপর তারা 9 নম্বর বাড়িটিতে ঢোকে দেখার জন্য। জেমার খুব পছন্দ হয় বাড়িটি। মার্টিন ওয়েলকাম গিফট হিসেবে তাদের শ্যাম্পেন অফার করে, কিন্তু টম আর জেমা গাড়ি চালাবে বলে খেতে অস্বীকার করে। এরপর তারা বাড়ির পিছনের বাগান এরিয়া দেখতে যায়। এই জায়গাটি তাদের ভীষণ পছন্দ হয় এবং তারা বাড়িটি কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপর তাদের জীবনে যা ঘটতে যাচ্ছে দুজনের কেউই কিন্তু তা আন্দাজ করতে পারেনি। তারা পিছনে ফিরে মার্টিনকে কোথাও দেখতে পায় না, এমনকি বাইরে বেরিয়ে মার্টিনের গাড়িটিও তারা দেখতে পায় না। যাই হোক, তারাও আপাতত নিজেদের গাড়ি করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গাড়ি স্টার্ট করার পর তারা বুঝতে পারে যে তারা এবার একটা লুপের মধ্যে পড়েছে, কেননা মিনিট 10 গাড়ি চালিয়ে তারা পুনরায় সেই 9 নম্বর বাড়ির সামনেই চলে আসে। আবার মিনিট 5 গাড়ি চালানোর পর আবার সেই 9 নম্বর বাড়ি। এবার টম আর জেমার চেহারায় কিছুটা ভয় দেখা যায়। টম রেগে যায় এবং এবার নিজেই ড্রাইভ করার সিদ্ধান্ত নেয়। ড্রাইভ করতে করতে তারা নিজেদের ফোন চেক করে, কিন্তু দুটোর একটাতেও নেটওয়ার্ক দেখতে পাওয়া যায় না এবং পুনরায় 9 নম্বর বাড়ির সামনে চলে আসে। এবার চিন্তা তাদেরকে সত্যিই ঘিরে নেয়। টম সিগারেট জ্বালায়, আবার ড্রাইভ, আবার 9 নম্বর বাড়ি। এভাবেই চলতে থাকে অনেকক্ষণ। টম আর জেমার মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। একসময় সন্ধ্যা নামে, গাড়ির পেট্রোলও শেষ হয়ে যায়। চারিদিকে শুনশান, শুধু অন্ধকার। আলো জ্বলছে কেবল একটি বাড়িতে, বাড়ির নাম্বার 9। উপায় না পেয়ে তারা শেষমেশ 9 নম্বর বাড়িতেই ঢুকে পড়ে রাতটা কাটানোর জন্য। ঘরে ঢুকে তারা মার্টিনের অফার করা সেই যে শ্যাম্পেনের বোতল সেটি বের করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা কোনো কিছুরই কোনো স্বাদ পাচ্ছিল না। যাই হোক, তারা আজকের মতো শুয়ে পড়ে। চারিদিকের নিবিড় নীরবতা তাদেরকে ডিস্টার্ব করে। রাতটি নির্বিঘ্নেই কেটে যায়। সকাল হলে টম মই দিয়ে ঘরের উপরে ওঠে আশপাশ ভালো করে দেখার জন্য। উপরে উঠে টম অবাক হয়ে যায়। চারিদিকে যতদূর চোখ যায় একই ধরনের সব ছোট ছোট বাড়ি, এর কোনো অন্ত নেই। গতদিন রাস্তা ধরে এখান থেকে বেরোতে না পারায় তারা ঠিক করে এবার রাস্তা দিয়ে নয়, এবার তারা প্রতিটি বাড়ির পিছনের বাগান এরিয়া, যেটা কিনা বাড়ি দেখতে এসে জেমার খুব পছন্দ হয়েছিল, সেই বাগান এরিয়া বা গার্ডেনিং এরিয়া টপকে সোজা এগোবে। তারা ভেবেছিল সোজা এগোলে একসময় তারা নিশ্চয়ই এখান থেকে বেরোনোর রাস্তা পাবে। দেওয়াল টপকে একটার পর একটা গার্ডেনিং তারা পেরিয়ে যায়। দুজনেই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো রাস্তা তারা খুঁজে পায় না। সন্ধ্যা নামে। হঠাৎই তারা একটি বাড়িতে লাইট দেখতে পেয়ে কিছুটা স্বস্তি পায়। তারা বাড়ির মালিকের উদ্দেশ্যে ডাকতে থাকে, কিন্তু সাড়া না পেয়ে ভিতরে ঢুকে যায়। দরজা খোলাই ছিল। অবাক করার বিষয়, ভেতরে ঢুকে তারা দেখে গতদিনের তাদের ফেলে রাখা সেই শ্যাম্পেন বোতল আর স্ট্রবেরি। বাড়ির সামনে এসে তার নাম্বার চেক করে। হতাশার সঙ্গে দেখে নাম্বার 9। আর দেখে কেউ বাড়ির সামনে একটি বাক্স রেখে গেছে, যেখানে ছিল নানান ধরনের খাবার ও নিত্যদিনের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, কিন্তু কোনো মানুষকে তারা দেখতে পায় না। টম এবার রেগে যায় এবং বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। জ্বলন্ত বাড়ির সামনে তারা দুজনে বসে থাকে। একসময় ঘুমিয়ে পড়ে। সকাল হয়। জেমার ঘুম ভাঙলে সে দেখে আরেকটি বাক্স। বাক্স খুললে দেখা যায় তার ভিতরে একটি সদ্যজাত শিশু। বাক্সের উপরে লেখা, রাইজড দ্য চাইল্ড অ্যান্ড বি রিলিজড, অর্থাৎ এই বাচ্চাটিকে বড় করলেই এখান থেকে মুক্তি পাওয়া যাবে। পরক্ষণেই তারা দেখে গত রাতের জ্বলন্ত বাড়িটির কিচ্ছু হয়নি, সেটি ঠিক আগের মতনই রয়েছে। তারা বুঝতে পারে এই ট্র্যাপ থেকে তারা হয়তো কোনোদিনই বের হতে পারবে না। দিন কোনোভাবে কাটে। খাবারের অভাব হয়নি। প্রতিদিন বাক্সে তারা নিয়মিত খাবার পেয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, বাচ্চাটি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। 98 দিনে বাচ্চাটি দেখতে হয়েছে প্রায় 6 থেকে 7 বছরের বাচ্চার মতন।
তার আচরণ অস্বাভাবিক। সে টম আর জেমার কথার নকল করে, সবসময় অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে টম আর জেমার দিকে, খিদে পেলে অদ্ভুতভাবে চিৎকার করে। একদিন তিনজনে খেতে বসে। টম আর জেমা খাবারের কোনো স্বাদ পাচ্ছিল না, বেশিরভাগ খাবারই নষ্ট হয়। বেঁচে যাওয়া খাবার সমেত তারা বাক্সটি বাড়ির সামনে রাখে এবং হাতে অস্ত্র নিয়ে অপেক্ষা করে একজনের, যে কিনা রোজ পুরনো বাক্স নিয়ে নতুন বাক্স দিয়ে যায়। একসময় জেমা কফি বানাতে ভেতরে যায়। টম একটি সিগারেট জ্বালায়। সিগারেট টানতে টানতে অন্যমনস্কভাবে সিগারেটের মুড়োটি সামনের বাগানে ফেলে দেয়। টম আশ্চর্যের সঙ্গে দেখে যেখানে জ্বলন্ত সিগারেটের মুড়োটি পড়েছে তার চারপাশের ঘাসগুলো সঙ্গে সঙ্গে উধাও হয়ে এক হলুদ মাটির আস্তরণ বেরিয়ে পড়ে। টম আর জেমা ভাবে এখান থেকে হয়তো বেরোনোর কোনো রাস্তা তারা খুঁজে পাবে। এই প্রত্যাশায় তারা মাটি খুঁড়তে থাকে। একসময় জেমা লক্ষ্য করে বাক্সটি নেই। জেমা বাচ্চাটিকে প্রশ্ন করে যে সেই বাক্সটি সরিয়েছে কিনা। টম মাটি খুঁড়তেই থাকে। জেমা বারণ করলে বলে সে আর কি করতে পারে, এই মুহূর্তে সে কেবল মাটিই খুঁড়তে পারে, কেননা সত্যি বলতে দৈনিক রুটিনে তাদের কিছুই করার ছিল না সেরকম। এভাবে দিন যায়। টম সারাদিন ধরে মাটি খুঁড়তে থাকে। গর্তটি বড় হয়, বাচ্চাটি বড় হয়। একদিন তারা আবিষ্কার করে তাদের গাড়ির ব্যাটারিটি এখনও ঠিক আছে। গান চালিয়ে দিয়ে টম আর জেমা একসঙ্গে নাচে। অল্প সময়ের জন্য হলেও সব ভুলে তারা একটু ভালো থাকার চেষ্টা করে। অন্য একদিন গর্ত খুঁড়তে খুঁড়তে টম গর্তে কিসের জন্য আওয়াজ পায়। সে আরও উদ্যমের সঙ্গে মাটি খুঁড়তে থাকে, কিন্তু আশানুরূপ কিছু পায় না। সেদিনই রাতে টম আর জেমা ঘুমাচ্ছিল। হঠাৎই অদ্ভুত এক আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। বেরিয়ে দেখে বাচ্চাটি টিভি চালিয়েছে। টিভিতে কোনোদিনই তারা কোনো কিছু দেখতে পায়নি, শুধু পর্দায় এক ধরনের এলিউশন আর এক অদ্ভুত আওয়াজ। এখানে টম আর জেমা যতবার টিভি বন্ধ করে দেয়, বাচ্চাটি ততবার চালু করে। টম আর জেমা বিরক্ত হয়ে বাচ্চাটিকে টিভির সামনে রেখেই নিজেদের ঘরে যায়। পরদিন সকালে খাবার টেবিলে বাচ্চাটি বিকট আওয়াজ করে কাঁদতে থাকে। টম বিরক্ত হয়ে বাচ্চাটির খাবার ফেলে দিলে বাচ্চাটি আরও জোরে কাঁদতে থাকে। টম সিদ্ধান্ত নেয় বাচ্চাটিকে সে গাড়িতে আটকে রাখবে এবং খেতে দেবে না। যারা বাচ্চাটিকে রেখে গেছে তারা যদি চায় বাচ্চাটি বাঁচুক, তাহলে তাদেরকে টম আর জেমার সামনে আসতে হবে। কিন্তু জেমা এতে রাজি হয় না এবং সে বাচ্চাটিকে গাড়ি থেকে বের করে ঘরে নিয়ে যায়। এখান থেকে টম আর জেমার সম্পর্কেও কিছুটা দূরত্ব তৈরি হয়। টম ঘরে যায় না, সে মাটি খুঁড়তে থাকে। গর্ত এখন অনেক বড়। গর্তের ভিতর থেকে টম এক অদ্ভুত আওয়াজ পায়। টমও আওয়াজ দেয়, তোমরা কেউ শুনতে পাচ্ছ কি? আমি সব শুনতে পাচ্ছি। আসলে এটা তার মনের ভুল। সে রোজ একই কাজ করতে করতে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। আজ রাতে টম গর্তের মধ্যেই ঘুমিয়ে পড়ে। টম আর জেমা দুজনেই মানসিক শারীরিক দুদিক থেকেই আস্তে আস্তে বিধ্বস্ত হতে থাকে। একদিন বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায় না। জেমা অনেক খোঁজাখুঁজি করার পর যখন ঘরে ফিরে আসে, তখন জেমা দেখতে পায় বাচ্চাটি বাড়ির সামনেই রয়েছে, হাতে একটি বই। জেমা বইটি হাতে নিয়ে পাতা উল্টায়, কিন্তু লেখার হরফ অপরিচিত থাকায় পড়তে পারে না। বইয়ের পাতায় দেখা যায় টিভির পর্দায় ওঠা ছবির মতন নানান ছবি এবং কিছু মানুষের মূর্তি। জেমা বাচ্চাটিকে জিজ্ঞেস করে এই বই সে কোথায় পেয়েছে। বাচ্চাটি বলতে রাজি হয় না। জেমা একটি বুদ্ধি বের করে এবং বাচ্চাটিকে বলে টম আর জেমার নকল করতে। বাচ্চাটি টম এবং জেমার নকল করলে জেমা এবার তাকে বই দেওয়া সেই মানুষটির নকল করতে বলে। বাচ্চাটি তার নকল করলে দেখা যায় অদ্ভুত এক দৃশ্য। বাচ্চাটির গলার দুপাশের চামড়া ফুলে বেলুনের মতো আকার নিয়েছে। জেমা আঁতকে ওঠে। সে নিজের ঘরে ফেরার জন্য আকুতি জানায়, কিন্তু বাচ্চাটি বলে এটাই তো তাদের ঘর। দৃশ্য পরিবর্তনে আমরা দেখি বাচ্চাটি দেখতে এখন অনেক বড়, 19-20 বছরের যুবকের মতন। টম এখন শারীরিকভাবে ভীষণ দুর্বল, মুখে তার খাবার রোচে না। জেমা তাকে খাওয়াতে আসলে তাদের কথোপকথনে হতাশা। তারা আফসোস করছে এই ভেবে যে বাচ্চা থাকা অবস্থায় তারা তাকে মেরে ফেলেনি কেন। যুবক ছেলেটি রোজ সকালের খাবার খেয়ে কোথায় যেন বেরিয়ে যায়। জেমা অনেকবার পিছু করেছে এটা দেখার জন্য যে সে রোজ কোথায় যায়, কিন্তু কিছুক্ষণ পর যুবক ছেলেটি উধাও হয়ে যায়। জেমা আর তাকে দেখতে পায় না, হতাশ হয়ে ফিরে আসে। টম আবার মাটি খুঁড়তে থাকে। এবার মাটি খুঁড়তে খুঁড়তে টম একটি প্যাকেট পায়। প্যাকেটের ভিতরে মানুষের হাড়। টম আঁতকে উঠে সিঁড়ি বেয়ে গর্ত থেকে বেরিয়ে আসে। এবার সে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু ছেলেটি এবার তাদেরকে ঘরের ভিতরেও ঢুকতে দেয় না। তারা বাইরেই গাড়িতে রাত কাটায়।
সকাল হয়, সকালেও ছেলেটির কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। সে রোজকার মতো সকালের খাবার খেয়ে বেরিয়ে যায়। ঘরের বাইরেই টম জেমার কোলে মাথা রেখে অতীতচারণ করতে থাকে এবং জীবনের শেষ সিগারেটটি খেতে খেতে সমস্ত চিন্তার থেকে অবসান নেয়। রাতে ছেলেটি ফিরে আসে হাতে একটি বাক্স নিয়ে। বাক্সের ভিতর থেকে বের হয় বড় প্লাস্টিক প্যাকেট, টমের মৃত শরীরটি রাখার জন্য। ছেলেটির এই নির্মম আচরণে জেমা প্রচুর কাঁদে, কিন্তু ছেলেটি নির্বাক। এরপর ছেলেটি প্লাস্টিক প্যাকেটে টমের শরীরটি ঢুকিয়ে সেই গর্তে ফেলে দেয়, যে গর্ত টম নিজেই এতদিন ধরে খুঁড়ছিল। জেমা ছেলেটির এই নির্মমতা দেখে তাকে মারতে উদ্যত হয়। ছেলেটি পালাতে থাকে এবং একসময় বাড়ির সামনের মাটি উঠিয়ে একটি গোপন রাস্তায় ঢুকে পড়ে। অবাক করার বিষয়, মাটির নিচেও সেই একই রকম ঘর। জেমাও ঢুকে পড়ে সেই রাস্তায়, কিন্তু সে অবাক হয়ে যায়, এখানেও তাদেরই মতন আরেকটি পরিবার। দেখতে দেখতে আবার জেমার শরীর নিচে নেমে যায়, যেন কোনো এক অদৃশ্য শক্তি জেমাকে দিয়ে এসব করাচ্ছে। নিচে নেমেও জেমা দেখে সেখানেও আরেকটি পরিবার। এভাবে একের পর এক কয়েকটি পরিবার পার করে জেমা শেষমেশ ৯ নম্বর বাড়িতে ফিরে আসে। দেখা যায় এখন জেমা খুব ক্লান্ত, ঠিকভাবে সে হাঁটতেও পারছে না। ছেলেটি জেমাকেও আরেকটি প্লাস্টিক প্যাকেটে ভরে। জেমা ছেলেটাকে প্রশ্ন করে, এসব কি? এসবে জেমার ভূমিকাই বা কী? ছেলেটি উত্তর দেয়, তুমি একজন মা। জেমা জানায় যে সে তার মা নয়, সে শুধু চেয়েছিল একটি ঘর। ছেলেটি জানায়, আমরা ঘরেই আছি মা। জেমা মারা যায়। ছেলেটি জেমাকেও টমের পাশে ছুঁড়ে ফেলে এবং মাটি চাপা দেয়। অদ্ভুত বিষয়, সঙ্গে সঙ্গেই তার উপর ঘাস গজায়। এবার ছেলেটি টম আর জেমার গাড়ি নিয়েই সেই রিয়েল এস্টেট এজেন্ট, যে কিনা টম আর জেমাকে বাড়ি দেখাতে নিয়ে গিয়েছিল, সেই মার্টিনের কাছে আসে। মার্টিন এখন অনেক বয়স্ক। মার্টিন তার বুকে ঝোলানো ব্যাজ ছেলেটির হাতে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ছেলেটি নিজের শার্টে সেই ব্যাজ লাগিয়ে নেয় এবং মার্টিনকে সেম আরেকটি প্লাস্টিক প্যাকেটে ভরিয়ে একটি সেলে ভরে দেয় এবং তারপর নিজেই মার্টিনের চেয়ারে বসে। সিনেমার শেষে আমরা দেখি টম ও জেমার মতো আরেকটি কাপল ঘর দেখতে এসছে। মার্টিন উঠে দাঁড়ায় তার নির্দিষ্ট কাজ করতে। বুঝতে পারি চক্র একবার ঘূর্ণন পূর্ণ করে আবার শুরু হলো, থামবে না কোনো দিন। সিনেমার কাহিনীটি এখানেই শেষ। এবার আমরা দেখি সিনেমার বক্তব্য বিষয় কী। আমি মূলত দুভাবে কনক্লুশন টানব। তোমাদের যেটা ঠিক মনে হবে তোমরা সেটাকেই গ্রহণ করো। প্রথমত, যে মতটা খুবই প্রচলিত, অনেকেই মনে করে বাচ্চাটি ছিল একটি এলিয়ান, অর্থাৎ মানুষের মতন দেখতে অজানা এক প্রাণী। তারা কোকিলের মতো নিজেদের সন্তান নিজে মানুষ করে না। সন্তান মানুষ করার জন্য তারা ইয়ন্ডাতে কাপল ধরে এনে তাদের দিয়ে জোর করে বাচ্চা মানুষ করে, অর্থাৎ তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে মানুষকে ব্যবহার করে। দ্বিতীয় মতটি আমার ব্যক্তিগত, কেননা এত সুন্দর একটি সাইকোলজিক্যাল মুভিকে এলিয়ান তকমা দেওয়াতে আমার ব্যক্তিগত কোনো সমর্থন নেই। আমার মতে এই সিনেমা আমাদেরকে একটা অদ্ভুত সত্য শেখায়। জীবনে নিজের অজান্তেই আমরা এমন কিছু সমস্যায় আটকে যাই যেখান থেকে বেরোনোর পথ হয়তো রয়েছে, কিন্তু আমাদের দ্বারা খুঁজে বের করা সম্ভব হয় না। টম আর জেমার মতোই, তাদের মতনই আমরা একটা সিস্টেমের মধ্যে বাঁচি, বা বাঁচি না বলে এটা বলা ভালো যে সিস্টেমের মধ্যে সারভাইভ করি। গল্পে কোনো হিরো নেই, কেউ জেতে না, শুধু একটা চক্র বারবার ঘুরতে থাকে। একটা পরিবার শেষ হয় আর একটা পরিবার আসে। টম আর জেমার মতো আমরাও আটকে আছি অদ্ভুত এক সিস্টেমের ফাঁদে। যাই হোক, তোমাদের কি মনে হয়, ওরা কি সত্যিই বেঁচে ফিরতে পারতো, নাকি এটা ছিল একটা শেষ না হওয়া ফাঁদ? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। নিজেকে সুস্থ রাখো আর সামান্য একটু সময় রেখো পরের গল্পটা শোনার জন্য। ততক্ষণ পর্যন্ত টাটা।